অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্থিতিশীল হবে না ২০২৫ সালে বিশ্বব্যাংকের প্রতিবেদন, এবং ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে এই সংকটে। তো এটাও কি অর্থনীতির মানদণ্ডে একটা বড় প্রভাব পড়ছে কিনা এটার কারণে? একটা ইন্টিগ্রেটেড ন্যাশনাল ট্যালেন্ট রিটেনশন প্ল্যান করা, যেখানে এই যে আপনি বললেন যে আমরা এত বছর কাজ করে আসছি, আমরা অভিজ্ঞ মানুষ, তো এই অভিজ্ঞ মানুষগুলোকে ট্যালেন্টকে রিটেনশন করার জন্য সবার আগে গভর্নমেন্টের একটা ডেটাবেস লাগবে, এবং এই রিটেনশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের একটা সমন্বয় লাগবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং আমাদের সাথে সমন্বয় করে সেই লং টার্ম ট্যালেন্ট রিটেনশন প্ল্যান করতে হবে। আসলে সংখ্যাটা কত, ওই সংখ্যাটা আমাদের একটা অ্যাকচুয়াল কাউন্ট বের করতে হবে, দেন আমরা এটা ক্যাটাগরাইজ করতে পারি যে এই যে এতগুলো মানুষ এখন বেকার ঘরে আছে বা অন্যান্য কিছু চেষ্টা করছে, এদের কোন কোন ব্রড ক্যাটাগরিতে আমরা ওদেরকে ফেলতে পারি, টপ লেভেলে ওদেরকে কি কি স্কিলস সেটে আমরা ব্রড লেভেলে ফেলতে পারি, বিকজ এরা কিন্তু প্রত্যেকেই স্কিলড লেবার। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্থিতিশীল হবে না ২০২৫ সালে বিশ্বব্যাংকের প্রতিবেদন, এবং ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে এই সংকটে। তো এটাও কি অর্থনীতির মানদণ্ডে একটা বড় প্রভাব পড়ছে কিনা এটার কারণে? আচ্ছা, এটা অবশ্যই অর্থনৈতিক মানদণ্ডে প্রভাব পড়ছে। এজন্য আমি বলবো যে বিশ্বব্যাংকের প্রতিবেদন যেটা আপনি রেফার করছেন, দেখা যাচ্ছে আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমরা সবাই পড়েছি, সেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের দারিদ্র বৈষম্য বেড়ে যাওয়ার পিছনে যে কটা বিষয়কে দায়ী করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লেশন, একটা হচ্ছে চাকরি হারানো কিন্তু একটা ইন্ডিকেটর, এবং হচ্ছে অর্থনৈতিক ধীরগতির, এইটা মানে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। তো যেটা হচ্ছে একটা যে উচ্চ মূল্যস্ফীতির কারণে কিন্তু অনেক বেশি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে। এখন আপনি বলেন যে আমার আজকে যেই আমার যখন চাকরি ছিল তখনকার যেই সামর্থ্য আর এখনকার সেই সামর্থ্য, এটা তো সেম না। আমি আরো একটা ইম্প্যাক্টের কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা তো ট্যাক্স পেয়ার ছিলাম একটা বড় অংশের মানুষ, তো গভর্নমেন্ট কি রেভিনিউ লস করছে না? এই যে রেভিনিউ লস করছে, এটা নিয়ে কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কি হয়েছে? এবং আমি যে আমার কনজাম্পশনটা কমিয়ে দিয়েছি, আমার যে লাক্সারিয়াস কনজাম্পশন বন্ধ, আমি কিন্তু বেসিক মিনিমামে লাইফ লিড করছি, গভর্নমেন্ট কিন্তু ভ্যাট যে পেত সেটাও কিন্তু গভর্নমেন্ট লুজ করছে। তাহলে আমরা মনে করি অবশ্যই একটা যে সার্ভে অন দ্য নাম্বার, আপনি এবং আলমির কয়েকবার 50,000 বলেছেন, আমি আবারও আপনাদের সাথে দ্বিমত পোষণ করছি, 50,000-এর পরে নাম্বারটা আরো অনেক বেড়েছে বলে আমি মনে করি, যেটার কোনো সার্ভে নাই, এটা একটা সার্ভে করা প্রয়োজন, এবং সবকিছু মিলে একটা ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা দরকার। আরেকটা কথা আপনি বলছিলেন যে কি প্ল্যান করতে পারে, তো ওই বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা আমরা যেমন বলছিলাম, জাপানের কথা, থাইল্যান্ডের কথা, এবং ফ্রান্সেও এটা করেছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত একটা ইন্টিগ্রেটেড ন্যাশনাল ট্যালেন্ট রিটেনশন প্ল্যান করা, যেখানে এই যে আপনি বললেন যে আমরা এত বছর কাজ করে আসছি, আমরা অভিজ্ঞ মানুষ, তো এই অভিজ্ঞ মানুষগুলোকে ট্যালেন্টকে রিটেনশন করার জন্য সবার আগে গভর্নমেন্টের একটা ডেটাবেস লাগবে, এবং এই রিটেনশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের একটা সমন্বয় লাগবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং আমাদের সাথে সমন্বয় করে সেই লং টার্ম ট্যালেন্ট রিটেনশন প্ল্যান করতে হবে। ট্যাক্সের ক্ষেত্রে আমি যেটা বললাম, এটা একটা সাময়িক সমাধান হতে পারে 1 বছর বা 2 বছরের, কিন্তু একটা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্যালেন্ট রিটেনশন প্ল্যানটা এই মুহূর্তে খুবই জরুরি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, গভর্নমেন্ট যদি প্রাইভেট সেক্টরকে বলে যে দেখেন এখানে স্কিল ট্রান্সফার, রিস্কিলিং এবং আপস্কিলিং খুবই জরুরি, আমাদের স্কিলটা ফেলে দেওয়ার মতো না, হয়তো সামান্য কিছু রিস্কিলিং করতে হবে বা আপস্কিলিং করতে হবে। সো এইটুকু যদি গভর্নমেন্ট সাথে নেয় এবং প্রাইভেট সেক্টরকে যদি বলে যে তুমি যদি ডেভেলপমেন্ট সেক্টর ওয়ার্কারদেরকে তোমার ওয়ার্কফোর্সে ইন্টিগ্রেট করো, তাহলে আমি তোমাকে ট্যাক্স হলিডে দেব, তোমার রেগুলেটরি বার্ডেন আমি কমিয়ে দিব, তাহলে কিন্তু এগুলো লং টার্ম সলিউশন আসতে পারে। এই কয়েকটা প্রপোজিশন আমি আমার দিক থেকে বললাম। ওভার টু ইউ তানভীর। আমি জাস্ট একটু জিনাত আপার সাথে একটু অ্যাড করি তানভীর ভাই, ছোট করে, যে আপনার যদি আজকে দাঁতে ব্যথা হয় আপনি কি করবেন? প্রথম পদক্ষেপটা কি? আপনাকে আগে অ্যাকনলেজ করতে হবে, যেটা আপনি বলছেন আমার দাঁতে ব্যথা। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার আসলে দাঁতের স্পেসিফিক কোন জায়গাটায় ব্যথা, কি ব্যথা। সো আগে প্রবলেমটাকে আমার আইডেন্টিফাই অ্যাকনলেজ করতে হবে, যেটা আপনি বলেছেন ইট ইজ হাই টাইম যে আমাদেরকে মানতে হবে যে এইখানে একটা বাংলাদেশে একটা বড় ধরনের একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে, এবং প্রবলেমটার নেচারটা কি এটা আমাদেরকে আরেকটু স্পেসিফিক্যালি বের করতে হবে, যে যেটা জিনাত আপাও বলছে যে আসলে সংখ্যাটা কত, ওই সংখ্যাটা আমাদের একটা অ্যাকচুয়াল কাউন্ট বের করতে হবে, দেন আমরা এটা ক্যাটাগরাইজ করতে পারি যে এই যে এতগুলো মানুষ এখন বেকার ঘরে আছে বা অন্যান্য কিছু চেষ্টা করছে, এদের কোন কোন ব্রড ক্যাটাগরিতে আমরা ওদেরকে ফেলতে পারি, টপ লেভেলে ওদেরকে কি কি স্কিলস সেটে আমরা ব্রড লেভেলে ফেলতে পারি, বিকজ এরা কিন্তু প্রত্যেকেই স্কিলড লেবার, আপনি কিন্তু এখানে ফেলে দেওয়ার মতো না। দেন আপনি পলিসি লেভেল ভাবে, সরকারি ভাবে, আরো অনেক পার্টনারশিপের মাধ্যমে তখন আপনি একটু চিন্তা করে দেখেন যে এটা একটা আনসার্টেন টাইম, এই টাইমটার ভিতর দিয়ে কখনো যে একটা দেশ যাবে এটা কখনো আমরা ভেবে দেখিনি।
তো বাংলাদেশ হতে পারে সেটার রূপকথার এই পথ প্রদর্শক, যে বাংলাদেশ হতে পারে যে দেখাতে পারে অন্যান্য দেশকে যে সরকার এখন তো এখন আগামী বছর নির্বাচন নিয়ে ব্যস্ত। এই আপনাদের মতো 20-50 হাজার বা 1 লাখ লোক চাকরি হারিয়েছেন, এটার তো কোনো প্রেসার বোধ করছে না সরকার। সরকার প্রেসার বোধ করতেছে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে কিনা, সংস্কার করে নির্বাচন হবে কিনা, অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, বা পূর্ববর্তী সরকারের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন শেখ হাসিনার বিচার করা যাবে না, এগুলো নিয়ে সরকার ব্যস্ত আছে।